আসসালামু আলাইকুম। এসটিভি স্টুডিও থেকে স্বাগত। আজকে ডেমোক্রেটিক বাংলাদেশ এর প্রতিষ্ঠাকাল অক্টোবর 30, 1987, আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান আলী গোলদার 37তম প্রতিষ্ঠা বার্ষিকী। নবম জাতীয় গণতান্ত্রিক কাউন্সিল, প্রথম কাউন্সিল সভা 1987, দ্বিতীয় 1992, চতুর্থ 2002, পঞ্চম 2007, ষষ্ঠ 2012, সপ্তম 2019, অষ্টম 2024, নবম অধ্যকার কাউন্সিল কর্তৃক ঘোষিত হবে প্রস্তাবিত জাতীয় কেন্দ্রীয় কমিটি। এখানে আমি এই জায়গায় আমি তো অতিথি প্রথম নাকি? জি, আপনি মাননীয় প্রধান অতিথি। হ্যাঁ, ঠিক আছে। আমি আমাদের নিয়মিত উপস্থাপক এই জায়গাটায় আপনি, এবং আমাদের যে অ্যাসিস্ট্যান্ট এডিটর ক্যামেরার পিছনে রিফাত আহমেদ, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি পরিচালনা করছেন। আজ আমার এখানে অনলাইনে এই যে ডেমোক্রেটিক বাংলাদেশের সদস্যরা সকলেই, আমি এখানটা থেকেই যাদেরকে সদস্য করা হয়েছে এই ঝামেলা কমানোর জন্য আর কি। আমাদের তো কোনো ফান্ড নাই অনুষ্ঠান করার মতো, বা গেস্টদের যাতায়াতের কনভেন্স দেওয়ার অবস্থা নাই, যে কারণে এখান থেকেই এই যে অনুষ্ঠানটা খুব সংক্ষিপ্ত সময় দিয়েছেন। আমার এই অনুষ্ঠান শিডিউলটা দেন আপনার এই শুরু, আমি অনুষ্ঠানটা শেষ করার পরে আপনার যে নিয়মিত অনুষ্ঠান ডেইলি ভিউজ এর পরেই করবেন আর কি। এখানে ডেমোক্রেটিক বাংলাদেশ, আমি এম শাহজাহান আলী গোলদার, 1971 সালের রণাঙ্গনের আমি একজন মুক্তিযোদ্ধা। আমার পিতা মরহুম হাজী মধু গোলদারও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন। 1993 সালে মৃত্যুবরণ করেন। এখানে এই যে ছবিটি দেখছেন, এটা আমার নিজেরই আর কি মুক্তিযুদ্ধ চলাকালীন ছবি, এবং ওই যে মুক্তিযুদ্ধের সনদ, যে পতাকা নিয়ে আমরা যুদ্ধ করেছি পতাকাটি, এবং যে জীবন গাছ লাইফ ট্রির নিচ দিয়ে ল্যান্ড ট্যাঙ্কারগুলি ঢোকে ওই গাছটি আর কি। ভারতে ঘুমাইতাম, বাংলাদেশে এসে যুদ্ধটা করতাম। বনগা বেনাপোল 265 দিন ওই গাছে উঠে দেখার সময় মোটরের গুলার শব্দে আমার বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। আমি এই যে গণতন্ত্র এবং বাংলাদেশ আমার সংশ্লিষ্টতা, সাথে মুক্তিযুদ্ধ, অনেক বড় প্রোগ্রাম, এত বড় প্রোগ্রাম বলা যাবে না। আমি এখানটায় শুরুই করছি আর কি, গণতন্ত্র বাংলাদেশ আমার সংশ্লিষ্টতা। 1971 সালের 7ই মার্চ এই যে গণতন্ত্রের যাত্রাটা বঙ্গবন্ধুর, সেই বাংলাদেশের প্রোক্লেমেশন, অর্থাৎ যেটা অস্পষ্ট স্বাধীনতার ঘোষণা। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেখান থেকেই যুদ্ধটা শুরু হয়। ওই 17ই মার্চ তখন আর কি বেনাপোল প্রাইমারি স্কুলে পড়তাম। আমাদের অঙ্কের স্যার মিজান মাস্টার, যিনি কুখ্যাত 425 জন রাজাকারের একজন ছিলেন, যে মিজান স্যারের বাবাই ছিল গহর মোড়ল, যার নামটা বিবিসি থেকে বলা হয়তো, দিয়ার ওয়াজ অ্যান পিস কমিটি মেম্বার, হি ইজ গহর মোড়ল। আমরা সেই ইন্ডিয়াতে আর কি, আমার আব্বারা যখন রেডিও শুনতেন তখন এই শুনতেই বড় হয়েছি। তারপরেও তখন থেকেই আর কি ওই আব্বার দেখতে দেখতে এই যে মুক্তিযোদ্ধা কখন হয়ে গেছি এখনো জানি না, বলতে পারবো না। যখন জানতে পারলাম 7 আগস্ট আমার এখানে যখন হেনস্থা করতে মারতে এসছে, তখনই। সেসব অনেক বড় কথা, ওগুলো এখন আর দরকার নাই। মাননীয় উচ্চতর আদালত যে মর্যাদা মুক্তিযোদ্ধাদের দিয়েছেন, সাধারণ জনগণ 18 কোটি দিয়েছেন। কথাটা হচ্ছে 18 কোটি জনগণ নিয়ে, মুক্তিযোদ্ধাদের নিয়ে কারোর কোনো মন্তব্যটাই প্রয়োজন নাই। মাননীয় প্রধান বিচারপতিকে ধন্যবাদ দিব না, তার এই কথাটি বলার পর হতে আর কি সেই মব পিটানি আর নাই। মুক্তিযোদ্ধারা সম্মানে আছে, 18 কোটি জনগণও যার মতো করে সে চলতে পারছে। সেই 26শে মার্চ গণতন্ত্রের যাত্রায় আমার অংশগ্রহণ। 25 মার্চ কালো রাত্রিতে আমাদের বাড়ির পশ্চিম পাশে সামাদ চাচাদের বাড়িতে, অর্থাৎ কালু ভাই, এই যে মোটরের গুলা পড়ে, এটা ছিল টেস্ট ওই যে গোলা ছোড়া, যেটা আমাদের আমড়াখালির ওই পাশ থেকে, এখন যেটা বেনাপোল সিটি কর্পোরেশনের শেষ বিডিআর ক্যাম্প, আমড়াখালি খালের পূর্ব দিকেই আর কি ছিল এই যে পাকিস্তানিদের গোলাগুলি ছড়ার যেটা স্থান।
যুদ্ধের পরেও যেটা বহুদিন দেখেছি আর কি, ওই জায়গাটা ওই খালের উপরটা উঁচু করে বাঁধা ছিল, ওখানেই ছিল খান সেনাদের রাজাকারদের অবস্থান করার জায়গা। ওই সেই গোলা যেয়ে পড়ে, তখন আমরা যশোরের দিকে আসতে না পেরে আমরা তখন ওই ভারতের দিকে ধাবিত হই। আমার নানা বাড়ি যেটা মুক্ত অঞ্চল ছিল, যুদ্ধের অঞ্চল, জয়ন্তীপুর বেনাপুর, ওখানে বাংকার করে মে মাসের 14 তারিখ পর্যন্ত আমরা থাকি। 15 তারিখে আর কি ভারতে গমন। তারপরে অনেক ইতিহাস বহুবার বলেছি, আমাদের রেশন কার্ডটা বনগাঁতে হয় নাই, রানাঘাট থেকে হয়। অতঃপর আমরা ওই সেই জয়ন্তীপুর ফিরে এসে আর কি রাত্রে ঘুমাইতাম ওখানে, বাংলাদেশে যুদ্ধটা করতাম। তো সেই থেকে নিয়ে এরপরে তো দেশ স্বাধীন হয় ওই 16ই ডিসেম্বর, চূড়ান্ত বিজয়ের আগে 7 ডিসেম্বর যশোর স্বাধীন হয়। 16ই ডিসেম্বর যখন আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটিতে আসি, তখন শুধু কয়লা এবং ছাই পেয়েছি, ঘর বাড়ি খাবার দাবার কিছুই ছিল না, রাস্তার দুই ধারে। এবং আমাদের ওই বাড়িতে, আমাদের গোলদাস সিটি বাড়িটা তখন সাড়ে 4.5 একর বা 14 বিঘা জায়গার উপরে, এখনো যেটা আমাদের 2 একর জায়গার উপরে গোলদাস সিটিটা। ওখানে শুধু ছাই আর হচ্ছে ছাই ভস্য ছাড়া আর কিছুই ছিল না। আবার আমরা ভারতে ফেরত যাই চূড়ান্তভাবে 22 ফেব্রুয়ারি 1972 ফেরত আসি। তো ওই সেই সময়টাই আর কি আসার পরেই এই যে প্রাইমারি স্কুলে ভর্তি হয়। এরপরে তো যেটা আমি আমাদের যে মুক্তিযুদ্ধের সংগঠক হক সাহেব চাচা সংগঠক ছিলেন, আমাদের এই যে মুক্তিযুদ্ধের সনদের স্বাক্ষরকারী, কখন যে আওয়ামী লীগ হয়ে গেছি এইটা বলতে পারবো না। আমার রাজনৈতিক গুরু ছিলেন এই যে মরহুম মাওলানা আব্দুল হক, মুক্তিযুদ্ধের সংগঠক। এরপরে আর কি 1977 সাল, এরপরে তো সেই বঙ্গবন্ধু আসলেন 10 জানুয়ারি 72। এরপরে আর কি এই সরকার চলাকালীন 15ই আগস্ট সপরিবারে শহীদ হন। এখন সেই বঙ্গবন্ধুর বাড়ি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ অফিস, এবং এই জায়গাটাই আর কি সেই 32। ইদানিং কালে আবার বঙ্গবন্ধুর যে জ্যেষ্ঠ জামাতা, এই বিশ্বের এই সাবকন্টিনেন্টের একজন হাইড্রোজেন বোমা তৈরি করার সক্ষমতা সম্পন্ন ডক্টর এম এ ওয়াজেদ মিয়া, 5 নম্বর ধানমন্ডি, তার বাড়িটিও তৃতীয় পক্ষ জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছে। প্রথম পক্ষ ছাত্র জনতার আন্দোলনে অংশগ্রহণকারী, যার ভিতরে আমার এই চ্যানেল NSTV অন্যতম। আমার সাংবাদিকরা, আমার ছেলে, আমার নাতনিরাও এই বৈষম্য বিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী আর কি। তারপরে 75-এর সেই খন্দকার মুস্তাক, যিনি বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মী এবং বন্ধু ছিলেন, সে আর কি এই ক্ষমতাটা, তার পূর্বে তো বঙ্গবন্ধুর দেশ স্বাধীনের পরে সাংবিধানিকভাবে গণতান্ত্রিকভাবে দেশটা পরিচালিত হচ্ছিল। খন্দকার মুস্তাকও 7 মাসের সরকার গণতান্ত্রিক ছিল। এরপরে তো কায়দা কৌশল করে আর কি এখান থেকে এই মুস্তাকের পরে অনেকগুলো সরকার, তারপরে আর কি 1977 সাল, তখন বিএনপিটার প্রতিষ্ঠা হয় নাই, জাগো দল এই রকম নাম দিয়ে তখন তৎকালীন আর কি মেজর থেকে জেনারেল জিয়াউর রহমান আর কি এই যে ক্ষমতাটা টেক করেন। তখনই আর কি গণতন্ত্রের এখান থেকে সামরিক গণতন্ত্রে রূপ নেয়। সামরিক হলে যে গণতন্ত্র করা যাবে না, এটা কিন্তু ঠিক নয়। আমি যেটা গণতন্ত্র গবেষণা করতে যেয়ে যেটা আমি শিখেছি, জেনেছি বা দেখেছি। অতঃপর জিয়াউর রহমান সাহেব পাবলিক কনসেনসাস অর্থাৎ জনমতের ভিত্তিতে একটি ভোট দেন। সেটা ছিল 1977 সালের ফেব্রুয়ারি মাস। তখন হাই স্কুলে পড়ি, আমরা ছিলাম ইয়েস নো ভোটের। আমি পুলিং এজেন্ট ছিলাম, আমাদের পুলিং অফিসার ছিল আতিয়া স্যার, বেলা 11টা। তখন আর কি আইন শৃঙ্খলা এবং ওখানে কোনো ভোটাভুটি হচ্ছে না। আমাদের বেনাপোল হাই স্কুলটার মাঠটা ছিল আমবাগান বেষ্টিত। তখন ওই আমবাগানের টিয়ার সেল এবং বোমাবাজি হয়। আতিয়া স্যার আমাদের বললেন তোমরা পালাও। তখন স্কুলের পিছনে হাকন নদী পার হয়ে সাঁতার কেটে ওই পাশে নমাজগা দিয়ে আবার ফেরত আসি। আমার বাড়িটা বেনাপোল সিটির গোলদাস সিটি, যেটা বেনাপোল স্থলবন্দরের 2 নম্বর গেটের বেনাপোল সাবেক থানার উল্টা দিকে। তো এই জায়গাটায় আসার পরে তখন আমাদেরকে কি দিয়েছিল, কেন পুলিং এজেন্ট হলাম এটাও বলতে পারবো না। তখন তো আমি ভোটার হয়নি, কিন্তু পুলিং এজেন্ট হওয়ার জন্য ভোটার লাগে কি লাগে না তাও জানতাম না। তো তখন আমাদেরকে দিয়েছিল
একটি 50 টাকার নোট, যেটা হচ্ছে বঙ্গবন্ধুর ওই যে চিত্র খচিত, আর পলাশ হোটেলের একটা বিরিয়ানির টিকিট পকেটেই ছিল। বিরিয়ানি আর খাওয়া হয় নাই, 50 টাকাটা আর কাউকে ফেরত দিতে পারি নাই। এরপরে আর কি জিয়াউর রহমান সাহেব জনপ্রিয় হন। উনি এই যে সামরিকতন্ত্রের থেকে গণতন্ত্রে ফেরত আসেন, এবং জিয়াউর রহমানই একমাত্র ব্যক্তি যিনি সরকার শাসিত এই যে পার্লামেন্টেরও সংসদেরও প্রধান ছিলেন, আবার রাষ্ট্রপতিও ছিলেন। 79 সালে সাধারণ নির্বাচন দেন সংসদ সদস্য। অতঃপর আর কি বিএনপি সরকার গঠন করে অগণতান্ত্রিকভাবে। এই যে 1981 সালের মে মাসে জিয়াউর রহমানকে চট্টগ্রামে কিল করে, যার অন্যতম আসামি ছিলেন মেজর মঞ্জুর রহমান। যে মেজর মঞ্জুর রহমান পরে মেজর জেনারেল হন। এই মেজর মঞ্জুর রহমানই আমার সেক্টর কমান্ডার। মেজর মঞ্জুর রহমানেরই নামকরণ বাচ্চা মুক্তিযোদ্ধা। সেই মেজর মঞ্জুর রহমানের 8 নম্বর সেক্টর বেনাপোলের আমি সক্রিয় একজন যোদ্ধা আর কি। তো অতঃপর আর কি এরপরে সাত্তার সাহেব রাষ্ট্রপতি হন। তারপরে বহু কায়দা কৌশলে আর কি গণতন্ত্রের 12টা বাজিয়ে এরশাদ সরকার ক্ষমতাটা ওই যে সাত্তার সাহেবের, এটা কথিত নয়, এটা যেটা শুনি ছোটকাল থেকে আর কি, সাত্তার সাহেবের ওই ঘাড়ের পিছন দিকে পিস্তল ঠেকিয়ে ক্ষমতাটা নিয়ে নেয় এরশাদ। এরপরের থেকে আর কি এই যে এরশাদ সরকারের সামরিকতন্ত্র, ছাত্র নিধন, গণতন্ত্র নিধন ইত্যাদি কার্যক্রম করার পরে শেষ পর্যন্ত সর্বদলীয় আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, জামাতে ইসলাম এদের আন্দোলনের মুখে 1990 সালের 5 ডিসেম্বর এরশাদ পদত্যাগ করে। 6 ডিসেম্বর থেকে শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আবার যাত্রা শুরু হলো গণতন্ত্রের। তো এই জায়গাটাই তখন সেই ভোটাভুটি যখন দিলেন শাহাবুদ্দিন সাহেব, সুষ্ঠু সুন্দর নির্বাচন, বিএনপি ক্ষমতাসীন। অতঃপর আর কি লতিফুর রহমান সাহেব আবারও তত্ত্বাবধায়ক সরকার প্রধান হন। লতিফুর রহমান সাহেবের বাড়ি আমাদের যশোর খড়কিতে। লতিফুর রহমান সাহেবরা হচ্ছেন ব্রিটিশ রাজাকার, অর্থাৎ খান বাহাদুর যারা, এরা হচ্ছে সব ব্রিটিশদের আর কি দালাল ছিল। তো আমি আর ব্রিটিশদের দালাল বলি না, কারণ এই ব্রিটিশরাই আমাদের ওই সেই 1100 একর জমি গোলদারদের কেড়ে নিয়ে এইবার গোলদার টাইটেলটা দিয়ে 100 একর জমি দেয়। আমাদের তখন গোলদারদের পরিবার ছিল এই যে 8টি, সেখান থেকে ভাগাভাগি করে দেখা যায় আমাদের আর ওই 100 বিঘাও জমি হয় না। তখন আমার আব্বা এই যে বেনাপোল, পরবর্তী পর্যায়ে 60-এর দশকে আর কি বেনাপোল আমাদের এখন যে গোলদার সিটি, এটা আমার বাবার খরিদ করা বাড়ি। তো সেই জায়গাটায় আর কি আবারও সেই 96, 2001 আওয়ামী লীগের সরকার, গণতান্ত্রিক সরকার, ভোটটাও সুন্দর ছিল। এইবার 1991 থেকে 2006, 2003-এর পরে আওয়ামী লীগের এই যে ব্যাপক আন্দোলন, সেই সাথে অন্যান্য বিরোধী দল আন্দোলনের মুখে এক পর্যায়ে আর কি বিএনপি 2006 সাল পর্যন্ত এই জায়গাটায় তাদের এই যে করেন। ওই 1996 সালে আর কি 2001, এটা হচ্ছে কত 1991, এরপরে হচ্ছে 91, 96। 1996 সালের ফেব্রুয়ারি মাসে বিএনপি এখানটায় গণতন্ত্রকে রক্ষা করার জন্য, স্বৈরতন্ত্রকে চিরতরে বিতাড়নের জন্য সংবিধান, সংসদ, তারপরে সাংবিধানিক সরকার রক্ষার্থে আর কি 15 ফেব্রুয়ারি 1996 এই যে বিএনপি একটি নির্বাচন দেন, যার সংসদ ছিল 14 দিনের। আমি সেই 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনে কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে শার্শা বেনাপোল, আমি গণতন্ত্র, এই যে সংবিধান, সংসদ, ভোট ইত্যাদির জন্য আর কি গণতন্ত্র রক্ষার্থে আমি এই ভোটে অংশগ্রহণ করি আর কি। তারপরে 14 দিনের সেই সরকারের পরে নির্বাচন হয়, ওটাও ছিল সুষ্ঠু সুন্দর ভালো নির্বাচন। সেখান থেকে এই 2001 থেকে 1996 থেকে 2001 আওয়ামী লীগ সরকার, গণতান্ত্রিক সরকার ছিল। 2001 থেকে 2006 এখানটায় আবারও বিএনপি সরকার, কিন্তু ব্যাপক আন্দোলনের মুখে এক পর্যায়ে যেয়ে আবার যে ভোটাভুটিটা হয়
সেখান থেকেই আর কি ভোটাভুটি আসার আগে দিয়েই মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেব কায়দা কৌশল করে গণতন্ত্রের 12টা বাজিয়ে ক্ষমতাটা টেক করেন। অতঃপর তারা 6 মাসের কথা বলে 2 বছর কাল পার করেন। আবার যা হবার তাই হয়, ইলেকশনটা হয় 2008-9 সালে আর কি। এই যে 2009 সালে আওয়ামী লীগ নির্বাচিত হয় সর্বদলীয়ভাবে। এই যে নির্বাচনটা হয়, নির্বাচনটা ভালো ছিল, কিন্তু কিছুদিন সংসদে যাওয়ার পরে বিএনপি একাধারে ওয়াকআউট করতে করতে সংসদে আর শেষ পর্যন্ত ফিরে যায় নাই। তারপরের সেই 2009 থেকে 2014-তে 154টি আসন সহ আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে এখানটাই জয়লাভ করে। অতঃপর আর কি এখানে যে জায়গাটায় 154 জনই ভোট করাই লাগে নাই। এরপরে সেই আওয়ামী লীগ এখানে 2014 পরের যে নির্বাচন 2014 থেকে 18 এর ভিতরে এই যে এবং 9 থেকে 14 সংবিধানটাকে কাটাছিড়া করতে করতে 17তমে পৌঁছে দেয়। এখানে গণতন্ত্রের কতটুকু উন্নতি অবনতি হয়েছে বলতে পারবো না, তবে এটা আমাদের রাষ্ট্রীয় কাঠামো, সংবিধান, সংসদ, রাষ্ট্রপতি প্রকারান্তে গণতন্ত্রের ব্যাপক আপনার অনিয়ম এবং ক্ষতি হয়েছে, যে কারণে আমলারা আর কি এখন দেশের শাসকরাই এখন দেশের পরিচালক, বা রাজনীতিতে প্রায় 80 মতো আমলা এবং ব্যবসায়ীরা। তো এরপরে আর কি সেই 2014-18 নির্বাচনেও আর কি এইটা যেভাবে ভোট হয়েছে না হয়েছে, আমি ভোট দেওয়ার জন্য বেনাপোল গিয়েছিলাম। আমি অ্যাকচুয়াল ভোটারটা হচ্ছে বেনাপোলের, যেহেতু আমি ওখান থেকেই এই যে স্বতন্ত্রভাবে 2008, 2014, 2018, 2023 সংসদ সদস্য নির্বাচনের জন্য প্রত্যাশা করি, নমিনেশন ফর্ম চাই। 1% ভোটার না থাকায় আমাকে নমিনেশন ফর্ম দেওয়া হয় না। এরপরে 2023 সালের ফেব্রুয়ারি মাসে 18 কোটি জনগণের পক্ষে মাননীয় রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হওয়ার চেষ্টা করি। তৎকালীন ফ্যাসিস্ট নির্বাচন কমিশন আমাকে নমিনেশন ফর্মটা রাষ্ট্রপতি দেয় নাই 2023 সালের ফেব্রুয়ারি মাসে। এরপরে তো 2024 সালের জানুয়ারি মাসের নির্বাচন, এখানটা থেকেও আর কি আমি ওই স্বতন্ত্র হিসেবে নমিনেশন ফর্ম নেওয়ার চেষ্টা করি। আমাকে ওই যে 1% ভোট না হওয়ার কারণে দেওয়া হয় নাই। তো তারপরে যা হবার তাই হয়। এখান থেকে আর কি এই সেই আওয়ামী লীগের সরকার কোনো আন্দোলন কোনো কিছুতেই দমাতে না পেরে কুটা আন্দোলন থেকে 1 দফার আন্দোলন, অতঃপর 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগ, পদচ্যুত, পলায়ন, দেশত্যাগ, বর্তমানে ভারতীয় জেলখানায়। আমি এখান থেকে একটা উপস্থাপনা করেছি, ওয়ারেন্টের মাধ্যমে শেখ হাসিনাকে আনা যাবে না, জিম্মাদার লাগবে বাংলাদেশের একজন, আইন শৃঙ্খলা বাহিনীর লোক লাগবে, মাননীয় প্রধান বিচারপতির একটা নির্দেশনা বা এই ডিরেকশন, আদেশ বা একটা জিম্মাদার করে যদি পাঠানো হয়, ভারতীয় 2 জন জিম্মাদার, এর মাধ্যম দিয়ে প্রথম ভারতীয় প্রাদেশিক সরকার থেকে জামিন, তারপরে সেন্ট্রাল সরকার থেকে জামিন, এরপরে ইন্টারপোলের মাধ্যমে পুশ ইন পুশ ব্যাক আইনে আমি শেখ হাসিনাকে আমাকে যদি জিম্মাদার করা হয়, পুশ ব্যাক আইনের নিয়মে আর কি বেনাপোলের মাধ্যম দিয়ে শেখ হাসিনাকে এই দেশে আনার মতো আমার সক্ষমতা আছে, এনে দিতে পারবো। যেহেতু আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, আমার এখানে এই যে আমার এই মুক্তিযুদ্ধের সনদটিও আছে, আমার টিপিও আছে আর কি, যেটা ট্রাভেল পারমিট। ভারত যদি আমাকে ভিসা না দেয়, টিপির আন্ডারে আমি ভারতে যাইয়ে এটা নিয়ে এ ব্যতিরেকে আর কেউ যদি করতে চাই, এই আইনের বাইরে যাইয়ে হাইপোথেটিক্যাল কথাবার্তা বলে এখান থেকে ওই তৎকালীন এই যে পার্সোনাল ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এই দেশে আনাটা কতটা সুন্দর অসুন্দর হবে সেইটা এখান থেকে বলার অবকাশ নাই। ছাত্র জনতার সরকার 2024 ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় 2008 সাল হতে দায়িত্ব পালনরত। 5, 6, 7 এখানটায় আমাদের এই দেশের যেটা সরকার ব্যবস্থা ছিল না, 5, 6, 7, 8 অর্থাৎ 3.5 দিন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান ছিলেন
এই ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় আর কি। তো এখানে গণতন্ত্র বাংলাদেশ এই জায়গায় মূল সূত্রপাত এখান থেকে। তো আমি বলে গেলাম আর কি 1972-75, এরপরে হচ্ছে ডিসেম্বর 2025। এখানে আর একটু ছোট্ট যে অংশ আর কি, এখানটাই আপনার 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় এই যে ছাত্র জনতা সরকার 2024-এর এখানটায় আর কি ক্ষমতা গ্রহণের পরে 6টি সংস্কার কমিশন, 6টি এটা কমিশনার কমিশন করেন, যার রিপোর্ট অনেকেই দিয়ে দিছে। এই যে প্রধান বিচারপতির 7 সদস্যের একটি জুডিশিয়াল কাউন্সিলও করেছেন। শেখ হাসিনাকে আনতে গেলে এই জুডিশিয়াল কাউন্সিলেরই এই জিম্মাদারের মাধ্যমেই আনতে হবে, যে কথাটি বলে গেলাম। 2025 সালের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় গতকাল এটা নিশ্চিত করেছেন আর কি। কিন্তু এই যে এখানে সংবিধান সংস্কার কমিশন, আমাদের সংবিধানের ধারা 152টি, কিন্তু সংশোধনী দিয়েছেন 167টি। এখানে কি সংশোধন হবে কি হবে না এটা ওনারাই ভালো বুঝবেন। এখানটায় আর কি এই ছাত্র জনতার সরকারের আজ হচ্ছে এই 6 মাস 12 দিন। এর ভিতরে এই যে শহীদ হয়েছেন জাতিসংঘ থেকে বলছেন 1400 জন, আর এখানে আহত অবস্থায় আছে প্রায় 3000-এর ওপরে। 16/1/24 হতে আর কি এই অদ্য পর্যন্ত বাংলাদেশে মোট খুন হয়েছে 3098 জন। গণতন্ত্র এবং বাংলাদেশের গণতন্ত্রে আমার মতামত এবং কতটুক পরিপালন হয়েছে, আমার যেটা এখানে উপস্থাপনা এবং মতামত আমি এই গবেষণা করতে যেয়ে যেটা এখানে পেয়েছি, সেটা হচ্ছে আমার জানা মতে, দেখা মতে, গবেষণা মতে গণতন্ত্রকে নম্বর যদি ধরি 100, আমাদের এখানে পরিপূর্ণ হয়েছে 92 ভাগ। শুধু বাকি আছে ঘুষ, দুর্নীতি, জিনা, ব্যভিচার, রাহাজানি এবং ধর্মীয় মূল্যবোধবিহীন এই যে আলেম উলামাদের, মাওলানা সাহেবদের ব্যক্তিগত নামের ওপরে কিছু বিষাদগার। এখানটা থেকে যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ী হজের ভাষণ, এরপরে মদিনার সনদ, এইগুলো মান্য করে যদি গণতন্ত্রকে মানা হয়, অর্থাৎ ক্যালিফ ডেমোক্রেসি, ওর কিছু অংশ নিয়ে যদি বাংলাদেশের গণতন্ত্রের সাথে যোগ করা হয়, তাহলেই 8 ভাগও পরিপূর্ণতা পাবে এবং দেশটা গণতন্ত্রের দিকেই এগিয়ে যাবে। এখান থেকেই সেই লক্ষ্যে, সেই উদ্দেশ্যে আর কি গণতন্ত্র আনতে যেয়ে যারা শহীদ হয়েছে, সেই 1971 সালের রণাঙ্গনে আমার একটি ছোট ভাই আমার হাতের উপর মারা যায়। এছাড়াও অসংখ্য যারা শহীদ, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করুন। 2024-এর ছাত্র জনতার যারাই এখানে আহত নিহত হয়েছে, সকলেরই বিদেহী আত্মার শান্তি কামনা করি। বিশেষ করে যারা রোবোটিক থেরাপির অভাবে শহীদ হয়েছে, তাদের 5 কোটি টাকা, শহীদদের 1 কোটি টাকা এবং আহতদের পরিবারকে 1/2 কোটি করে টাকা দেওয়া হোক। এখানটায় আমি উপস্থাপনা করছি। সেই সকল আহতদের জন্য আমি এই যে সুস্থতা কামনা করি, আমিন। এবং যারা শহীদ হয়েছে তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি, আমিন। এখানে আমরা যারা উপস্থিত আছি, আমাদের সকলেরও আর কি ইস্তেগফার দোয়াটা যেহেতু করব, মা বাবা দাদা দাদি পূর্বপুরুষ যারাই আর কি, সকলকেও জান্নাত দান করুন। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওসিলায় বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত নরনারী কবরবাসী হয়েছে, তাদের সকলকেও জান্নাত দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। আমাদের এই যে ডেমোক্রেটিক বাংলাদেশের আজ 37তম প্রতিষ্ঠা বার্ষিকী, 38তম বর্ষে পদার্পণ, এটাই তো দিচ্ছেন প্রোগ্রাম। তো এখানটায় আজ আমাদের 9ম ডেমোক্রেটিক জাতীয় কাউন্সিল। তার মানে 5 বছর পরে পরে আমাদের যেটা কাউন্সিল হয়, কমিটি গঠিত হয়। এর আগে আমরা আমাদের এই যে 8 নম্বর যেটা কাউন্সিলের, গণতান্ত্রিক কাউন্সিলের কমিটি ছিল 8 মানে সেশন, এবং এখানটার ডিউরেশন ছিল অক্টোবর
2024। সেই হিসেবে আমাদের এই যে নবম এখানটায় কাউন্সিলে আমাদের যারা এখন দায়িত্বটা পালন করবেন আর কি, এদেরকে নিয়ে এনারা তো বাইরে আছেন সবাই, টাইম টু টাইম কয়েকদিন মিলে আর কি অনুষ্ঠানটা হয়েছে। আমি এখানে কমিটিটা ঘোষণা করতে চাচ্ছি, এটা কি করতে পারি? আচ্ছা, আমি এম শাহজাহান আলী গোলদার। আমি প্রথম 1987 সালের প্রতিষ্ঠাকালীন ডেমোক্রেটিক বাংলাদেশের আহ্বায়ক। অতঃপর আর কি 2024 সালের অক্টোবর পর্যন্ত আমি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতাম। এবার আমার আর কি এখানে অনেকগুলো এখানকার পদটাও কমিটিটাও একটু সাধারণ করা হয়েছে। একটা এখানে 2টি পদ, এই যে সাধারণ সম্পাদক এবং প্রেসিডেন্ট। আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান আলী গোলদারের নেতৃত্বে 1987 সালের 30 অক্টোবর ডেমোক্রেটিক বাংলাদেশ সংগঠনটি প্রতিষ্ঠা হয়, যার প্রতিষ্ঠা কাল থেকে এই পর্যন্ত প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার। 37তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে 38তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের নবম গণতান্ত্রিক কাউন্সিল 2025-এর যে জাতীয় কমিটি, এখানে আমি ঘোষণা করছি জাতীয় গণতান্ত্রিক কাউন্সিল। প্রথম কাউন্সিল সভা 1987, দ্বিতীয় 1992, তৃতীয় 1997, চতুর্থ 2002, পঞ্চম 2007, ষষ্ঠ 2012, সপ্তম 2019, অষ্টম 2024। এইটা নবম আমাদের আজকের যে জাতীয় ডেমোক্রেটিক কাউন্সিল, এটা হইল নবম কাউন্সিল। এখানে ঘোষিত কাউন্সিল কর্তৃক ঘোষিত যে সকল আমাদের জাতীয় কমিটির নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, তাদের নামটা আমি এখানে প্রকাশ করছি। 30 অক্টোবর 2024 হতে 30 অক্টোবর 2029 প্রেসিডেন্ট আমি এম শাহজাহান আলী গোলদার। এরপরে সাধারণ সম্পাদক এখানে এইচ.এম. জামাল উদ্দিন, সেক্রেটারি মিরপুর প্রেস ক্লাব। সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান গোলদার, শেখ মোহাম্মদ হাফিজুল ইসলাম, শেখ কামাল উদ্দিন, মোহাম্মদ মিলন গাজী, কাজী সালেহা সুলতানা, ডাক্তার সুমাইয়া গোলদার, মাওলানা শাহজালাল গোলদার, মাওলানা শাহ আলম গোলদার, মাওলানা শাহাবুদ্দিন গোলদার, আহসানুল্লাহ গোলদার, সাংবাদিক বেগম এই যে সালেহা সুলতানা, তারপরে হচ্ছে সাংবাদিক পারভিন আক্তার, মোহাম্মদ মতিয়ার রহমান, সাংবাদিক আলমগীর কবির, অ্যাডভোকেট বদরুল আলম, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাংবাদিক সাইফুল ইসলাম, জুলফিকার আলী ভুট্টো, সাংবাদিক মোহাম্মদ আজিবুর রহমান, সাংবাদিক সর্দার ইকবাল, সাংবাদিক হারুনুর রশিদ, সাংবাদিক হাফেজ রিফাত আহমেদ, অনলাইন সাংবাদিক হাফেজ মোহাম্মদ আরিফ, অনলাইন সাংবাদিক হাফেজ মাওলানা মোহাম্মদ সুলাইমান, এটা হচ্ছে অনলাইন সাংবাদিক, সাংবাদিক শেখ স্বপন, অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, সাংবাদিক মোহাম্মদ ইউনুস, সাংবাদিক ইদ্রিস আলী নান্টু, সাংবাদিক নূর হাকিম। তারপরে হচ্ছে এখানে এইগুলাই আমাদের সদস্য এবং কমিটি। এটা সিম্পল, অগণতান্ত্রিক। আমাদের যে কার্যক্রমটা হয় সাংবিধানিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, ধর্মীয় মূল্যবোধে, আমলাতান্ত্রিকভাবে। অগণতান্ত্রিকটাকেই, গণতন্ত্রের রূপটা কি, স্বরূপটা কি, আমরা এখানে কোনো প্রশ্ন করি না, জবাবেরও প্রত্যাশাই নাই। বাংলাদেশের সংবিধানে যেটা আছে, আমেরিকার সংবিধানে যেটা আছে, আমেরিকার অলিখিত গণতন্ত্র অর্থাৎ তাদের ওই কি বলে পার্লামেন্টারি প্রসিডিংসে যেটা আছে, এরপরে আর কি গ্রেট ব্রিটেনের, সৌদি আরবের যেটা ক্যালিফ ডেমোক্রেসির যেটা গুগলে তাদের আছে, এইগুলো দেখার পরেই আর কি আমি এই গবেষণাটা করি। আর সেইটার থেকেই আর কি গণতন্ত্র যদি 100 হয়, আমাদের দেশে 92 ভাগ, অর্থাৎ আমরা গণতন্ত্রের ট্র্যাকেই আছি। ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয়কে সংস্কার করে পরিপূর্ণ গণতন্ত্রের আদলে ভোট আনতে যেয়ে যদি তার আরও 10 বছর লাগে, আমাদের এখান থেকে কোনো আপত্তিটা নাই। আমরা তো একটু ভালোই আছি, কোনো সমস্যাটা নাই, কোনো বৈষম্য নাই, কোনো মারামারি নাই, কোনো খুনাখুনি নাই। তবে একটু অসুবিধা কি, দ্রব্য মূল্যটা বেশি। আর একটু অসুবিধাটা কি, এই যে ছাত্ররা এখনো বই পাই নাই, বই প্রয়োজন নাই। অযোগ্য শিক্ষকদের বাদ দিয়ে
পাঠ্যসূচি পাঠ্যক্রম উঠিয়ে নিয়ে ক্লাসেই শিক্ষকরা পাঠদান করতে পারবেন, এই রকম শিক্ষক নিয়োগ দিলেই বইটা আর লাগবে না। তখন ওই ভারতের পশ্চিম বাংলার মতো, আমাদের বাংলাদেশের ট্রাইবালদের মতো, এরপরে হচ্ছে আপনার এই যে ইউরোপের মতো, সৌদি আরবের মতো, আমেরিকার মতো করে ক্লাসেই পাঠদান শেষ করলেই এই বৈষম্যটা আর থাকবে না। এখানে আমার এখানে ছাত্র ছাত্রীদের গার্জিয়ানরা আছে, তাদের মুখের দিকে তাকানো যায় না। এই যে মেয়েটা ছেলেটা কি করবে, পড়াশুনো নাই, শিক্ষক নাই, ক্যাম্পাসে যাচ্ছে না, তারপরে এখান থেকে সরকারের পক্ষ থেকেও কোনো গাইডলাইন নাই। তো এই জায়গাটাই আমি এই প্রোগ্রামটা এখানেই শেষ করছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। ডেঙ্গু সতর্কতায় থাকুন, কোভিড সতর্কতায় থাকুন। মুক্তিযোদ্ধাদের ওপরে একটি উপস্থাপনা 1971 সালের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের এবং 1971 সালের মুক্তিযুদ্ধের সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মেজর থেকে জেনারেল এক অংশের ঘোষক জিয়াউর রহমান, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি এবং মুক্তিযোদ্ধা, এদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালো। ধন্যবাদ। এইটা পরে টাইম অনেক হয়ে গেছে, আর এক পাঠে করি এইটা।